আপনারা সকলেই জানেন যে গতকাল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে আমাদের কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে আমি একটা এপিস্টোলারি পিটিশন দাখিল করেছি। সেই এপিস্টোলারি পিটিশন ওনার বক্তব্যের ভিত্তিতে নিরন্তর প্রতিদিন সংবাদ মাধ্যমের সামনে এসে তৃণমূল কংগ্রেসকে কলুষিত কালিমালিপ্ত করবার জন্যে যা যা বক্তব্য প্রয়োজন সেই সব রকমের বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেখেছেন। এবং আমরা সকলেই জানি যে দশরথের রথের চাকা যেমন 4 আঙুল ওপরে উঠত, সেই আইডিয়াকে মাথায় রেখে আমাদের দেশের যারা জজ সাহেব তাদের পোডিয়াম কিন্তু মাটি থেকে 4 ফুট উঁচুতে হয়। তাদের স্থান ন্যায়ালয়ের সর্বোচ্চ, ধর্মের পক্ষে, ন্যায় ধর্মের পক্ষে। সেই ন্যায় ধর্মের প্রতীক হিসেবে যে জজ সাহেবদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আজকে আমরা দেখছি সেই জজ সাহেবের রথের চাকা যেন মাটির নিচে নেমে এসেছে। আমরা যখন তার উত্তরে প্রত্যুত্তর দিয়েছি, উনি আমাদের কাউকে কাউকে রাস্তার ছোড়া বলেছেন, কিন্তু একজন 61 বছরের বিচারপতি তার বিরুদ্ধে যখন 25, 26, 27 বছরের ছেলেরা কথা বলে আপনি তাদেরকে রাস্তার ছোড়া বলতেই পারেন, কিন্তু বিচার ব্যবস্থার শীর্ষে থেকে কিভাবে তিনি বিচার ব্যবস্থাকে রাস্তায় নামিয়ে আনতে পারেন? আর বিচার ব্যবস্থা যাতে রাস্তায় না নেমে আসে তার জন্যই সিজেআই এর কাছে এই আবেদন গতকালকে করেছিলাম। এবং গতকালকের এই আবেদনে বলা ছিল যে এই বিচার ব্যবস্থার শীর্ষে থেকে রাজনৈতিক দলগুলোকে সুবিধে পাইয়ে দেওয়া বন্ধ হোক। বিচার ব্যবস্থার শীর্ষে থেকে একজন বিচারপতি হিসেবে উনি এমন মন্তব্য না করুন যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো সেগুলোকে অস্ত্র হিসেবে কাজে লাগাতে পারে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে এই চিঠি পৌঁছানোর পরে তিনি আবার একটি সাংবাদিক সম্মেলন গতকালকে করেছেন। গতকাল সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে তিনি আমার নামে কাউকে চেনেন না, না চিনতেই পারেন, তিনি শ্রদ্ধেয় বিচারপতি, তিনি যখন চেনেন না আমি বিশ্বাস করি তিনি নিশ্চয়ই আগামী দিন চিনবেন। তার কারণ এই চেনার পথ প্রশস্ত করবার ক্ষেত্রে তিনি নিজেই অগ্রসর হয়েছেন। আমরা কেউ চাইনি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয়ের একজন বিচারপতিকে নিয়ে এই মন্তব্য করতে। কালকে ওনার মন্তব্যের 2-3টে দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ দিকগুলোকে আমি আজকে আবার আমার সেকেন্ড এপিস্টোলারি পিটিশনের মাধ্যমে মাননীয় দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের যিনি প্রধান বিচারপতি তার দৃষ্টি আকর্ষণ করেছি। আমি বলেছি যে তিনি গতকালকের প্রেস কনফারেন্সে মনে করেছেন যে তৃণমূল কংগ্রেসের সকলেই নাকি চোর, আমরা সবাই চোর। যারা তৃণমূলের হয়ে তৃণমূলের পক্ষে কথা বলছে, রাজ্য সরকারের পক্ষে কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের পক্ষে কথা বলছে, তারা সবাই চোর। এটা কিন্তু এখনো ডিসাইডেড নয়, এখনো বিচার ব্যবস্থার মাধ্যমে এটা সামনে আসেনি যে তৃণমূলের সবাই চোর। তার আগেই রাস্তায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য বলছেন না, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বলছেন না, এদের পাশাপাশি বলছেন কলকাতা হাইকোর্টের মাননীয় একজন জজ সাহেব, তিনি বলছেন। তিনি যখন একথা বলেন তখন বুঝতে হবে তিনি তৃণমূল সম্পর্কে তৃণমূলকে তিনি চোরই মনে করেন, বা তৃণমূলকে চোর প্রতিষ্ঠিত করতে তিনি বোধহয় কারোর কাছে বদ্ধপরিকর। তাই মাননীয় চিফ জাস্টিসের কাছে আমার এই যুক্তি দেখিয়ে আমি জাস্টিস গঙ্গোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার সংক্রান্ত সমস্ত মামলা থেকে রিমুভ করবার আবেদন জানিয়েছি। আমি আবেদন জানিয়েছি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে যে একজন বিচারপতি বিচার হওয়ার আগেই যখন রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রতিনিধি, সরকারের মন্ত্রী, সেই সরকারি দলের যারা মুখ, তাদের সকলকে চোর বলেন, তখন বুঝে নিতে হয় তিনি পক্ষপাত দুষ্ট। আর একজন পক্ষপাত দুষ্ট বিচারপতি কখনোই বিচার ব্যবস্থার শীর্ষে বসে কখনোই বিচার ব্যবস্থার প্রতি এই অমর্যাদা করতে পারেন না। বিচারক তিনি বিচারপতির আসনে বসে কথা বলেন, বিচারক কখনো রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন না। ভারতবর্ষের কোন বিচারপতিকে আমরা দেখিনি এভাবে রাস্তায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করতে। তাই রাস্তার ছোড়া হিসেবে যে 61 বছরের শ্রদ্ধেয় বিচারপতি আজকে বিচার ব্যবস্থাকে রাস্তায় নামিয়েছেন, তার এই আচরণকে কন্ডেম করে
বিচার ব্যবস্থারই কিন্তু দ্বারস্থ হলাম। দ্বিতীয়ত, জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি মন্তব্য করতে করতে বলেছেন অমৃতা সিনহার মামলার বিষয়ে। আরেকজন শ্রদ্ধেয় বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ডের মামলা, সেটা নিয়ে বিচারপতির বক্তব্য পলিটিক্যাল রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা হতে পারে না, এটা বিচার ব্যবস্থার অমর্যাদা। একই রকম ভাবে গতকাল রাজ্যসভার এমপি, সিপিআইএম এর নেতা, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি আজকে চিফ জাস্টিসকে যে চিঠি করেছি সেই চিফ জাস্টিসের চিঠিতে এটাও স্পষ্টভাবে বলা আছে যে একজন সিনিয়র অ্যাডভোকেট, রাজ্যসভার এমপি, তিনি কখনোই দেশের এই বিচার ব্যবস্থাকে মকারিতে পরিণত করলেন। কি বলে পরিণত করলেন? গতকাল একটি সংবাদ মাধ্যমে আমার এই চিঠির পরিপ্রেক্ষিতে উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস সব বিচারপতিদের রিমুভ করে দেওয়ার ব্যবস্থা করুক। আমরা কখন বলেছি কথা? আমরা তো অন্যান্য জজ সাহেবদের সম্পর্কে কথা একবারও উচ্চারণ করিনি, আমরা তো কথা বলিনি। আমরা বলেছি একজন স্পেসিফিক বিচারপতি সম্পর্কে। উনি কি চাইছেন? যে রাজ্যে বিচার ব্যবস্থা শূন্য হয়ে যাক? একজন সিনিয়র অ্যাডভোকেটের মুখে কথা মানায় না যে একটা রাজ্যের সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ ন্যায়ালয়ের সমস্ত বিচারপতিদের রিভোক করে দেওয়া হোক। আইন আদালত মস্করা করবার বিষয় নয়, আইন আদালত মস্করা করবার বিষয় নয়। এবং আশ্চর্য হচ্ছি, আমি রাস্তার ছেলে হয়ে যদি এটা বুঝতে পারি যে চোরেদেরকে যেভাবে খুশি চুরি করতে দেওয়া যায় না, আমরা কেউ চোরেদের পক্ষে নই, আমরা দুর্নীতির পক্ষে নই, সেখানে দাঁড়িয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে সুপ্রিম কোর্টে মামলা করা হোক যে কিভাবে চুরি করা যাবে। আমি বাংলা সাহিত্যের ছাত্র, আমি আইনের ছাত্র নই। আমি ভবিষ্যতে বোঝবার চেষ্টা করব, ওনার দ্বারস্থ হয়ে বোঝবার চেষ্টা করব যে ভারতবর্ষের কোন আর্টিকেল দিয়ে দেদার চুরি করা যায়। আমি ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে, বাংলার একজন নাগরিক হিসেবে মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে হাতজোড় করে বলছি যে আপনারা দয়া করে এইভাবে বিচার ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেলবেন না, বিচার ব্যবস্থাটাকে রাস্তার ছেলেদের কথা বলার বিষয় করে তুলবেন না। আমার 27 বছর বয়স, আমার বিচার ব্যবস্থা নিয়ে আপনার কথা অনুযায়ী যদি ধরে নিই যে আমার কথা বলার এখতিয়ার নেই, অধিকার নেই, তাহলে আপনি এমন কিছু টপিক সেই রাস্তার ছোড়াদের হাতে তুলে দিচ্ছেন কেন, যাতে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। এবং আমি অত্যন্ত স্পষ্টভাবে প্রধান দাবি যেটা করেছি এই এপিস্টোলারি পিটিশনের মাধ্যমে, যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারের আগেই তৃণমূল কংগ্রেসকে চোর মনে করে, সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে তৃণমূল কংগ্রেস সংক্রান্ত এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়া হোক। আমি বিশ্বাস রাখি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে, আমি বিশ্বাস রাখি যে এই ন্যায়ালয় কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। গতকাল আপনারা দেখেছেন বিলকিস বানুর মামলায় ভারতবর্ষের মেয়েদের চোখের জলের মর্যাদা দিয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। আমি বিশ্বাস করি ভারতবর্ষের সংবিধান আমাদের গীতা, ভারতবর্ষের সংবিধান আমাদের কোরআন শরীফ, ভারতবর্ষের সংবিধান আমাদের জেন্দাবেস্তা বাইবেল ত্রিপিটক। যারা ভারতবর্ষের নাগরিক, যারা দেশের আইন ব্যবস্থাকে বিশ্বাস করে, আমি বিশ্বাস করি এটা আমাদের প্রথম এবং প্রধান ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা বিশ্বাস করি, এবং সেটা আছে বলে আমাদের নাগরিক অধিকারগুলো সুরক্ষিত আছে। কিন্তু সেই নাগরিক অধিকারে তখন হস্তক্ষেপ হয় যখন একজন বিচারপতি রাস্তায় দাঁড়িয়ে বুলডোজার চালানোর কথা বলেন। সেই নাগরিক অধিকারে তখন হস্তক্ষেপ হয় যখন উত্তরপ্রদেশ থেকে বুলডোজার ধার করে এনে যোগী রাজ্যের মডেল পশ্চিমবঙ্গে চালু করার কথা বলেন। এটা বিচারপতি সুলভ কথা নয়, এটা বিজেপির মুখপাত্র সুলভ কথা। আমরা বলছি যে বিচার ব্যবস্থার শীর্ষে থেকে এ মন্তব্য করা যায় না। তার কারণ তিনি যখন বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাগুলো রাবিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই পড়বেন না আপনারা, এটা বিচারপতির সাবজেক্ট হতে পারেন না। সন্দেশখালীতে ইডির হাসপাতালে যিনি দেখতে গেছিলেন 2021 সালে উত্তরপ্রদেশের আলিয়ায় যখন বাংলার সিআইডির পুলিশরা আহত হয়েছিল, লিঞ্চড হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম দিয়েছিল যে বিজেপি 11 লক্ষ টাকা, তাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে বাংলার সিআইডি লিঞ্চড হয়েছিল, মার খেতে হয়েছিল বাংলার সিআইডিকে, তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিদের খুঁজে পাওয়া যায়নি।
তখন হাসপাতালে যেতে দেখা যায়নি কোনো বিচারপতিকে। আজকে সেই বিচারপতি গিয়ে বলছেন আমি বিচারপতি হিসেবে এখানে আসিনি, আমি মানবিকতার খাতিরে এসেছি। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি কি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কলকাতা হাইকোর্টের পার্ট টাইম বিচারপতি? রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নবান্নে থাকেন তখন তিনি মুখ্যমন্ত্রী যেমন, যখন বাড়িতে থাকেন তখনও তিনি যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে আপনিও সকাল রাত 12টা থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত 24 ঘন্টার জন্য আপনিও একজন বিচারপতি। আপনি পার্ট টাইম বিচারপতি নন। আপনি যেহেতু পার্ট টাইম বিচারপতি নন, তাই আপনার আলোচনা, আপনার এই বক্তব্যগুলো বিচারপতি সুলভ নয়। আমরা আশা করব যে আপনি রাজনৈতিক নেতাদের কথায় উদ্বুদ্ধ না হয়ে আপনার মতো মানুষ, যিনি আমি শুনলাম কবিতার বইও পড়েন, যিনি উপন্যাসও পড়েন, সাহিত্যও পড়েন, ভারতবর্ষের অনেকের সাহিত্য, শিল্প, শিক্ষা, জ্ঞান নিয়ে তার অনেক বক্তব্য। আমাদের যদি ভুল হয় আমাদের ডেকে শুধরে দেবেন। 26 বছর